আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন খাল পুনর্খনন সহ একাধিক প্রকল্প। কুমিল্লায় পথসভা। এআই ক্যামেরা বদলে দিচ্ছে রাজধানীর সড়কের চিত্র। লাল সবুজ বাতি মেনে চলছে যানবাহন অমান্য করায় 500 মামলা। হাম উপসর্গে আরো 12 শিশুর মৃত্যু। নতুন রোগে 1303। চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দাবি স্বাস্থ্যমন্ত্রী। ঢাকার ফুটপাত দখল করে দোকান পার্কিং ভাঙাচোরা ও খোঁড়াখুড়িতে কোথাও যেন মৃত্যুপাত। নিয়ন্ত্রণে নিরুপায় প্রশাসন। বাংলাদেশ ভারত সম্পর্ক অস্বস্তির কারণ ফারাক্কাবাদ। পানির অভাবে উত্তর দক্ষিণের জীবন জীবিকায় নেতিবাচক প্রভাব। এখনো স্বাধীনতা ঘোষণার সময় আসেনি তাইওয়ানের। সতর্কবার্তা ট্রাম্পের। অস্ত্র চুক্তি স্থগিত, নিবিড় পর্যবেক্ষণে তাইপে। এবং হোয়াইট ওয়াশ মিশন নিয়ে সিলেট টেস্টে পাকিস্তানের মুখোমুখি টাইগাররা। ইতিহাস করার হাতছানি, বৃষ্টির শঙ্কা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে থাকছে আমি অতসী সেন। এবারে বিস্তারিত। দীর্ঘ 22 বছর পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দুটি খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণ করবেন সরকার প্রধান। সকালে অংশ নেবেন কুমিল্লার বরুড়ার পথসভায়। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যে নেওয়া হচ্ছে সব প্রস্তুতি, জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন বেলা 11টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য দেবেন তিনি। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ। মাঠ প্রস্তুত আছে। আমরা আশা করি যে ওনার যে সফর, সেই সফরের অংশ হিসেবে যে পথসভাটা হবে সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এই জন্য যা যা প্রস্তুতি দরকার আমাদের করছি এবং জেলা বিএনপির পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা সেখানে আছেন। বরুড়ার পথসভা শেষে রওনা হবেন চাঁদপুরের উদ্দেশ্যে। দলীয় ও সরকার প্রধানকে বরণ করে নিতে উৎসুক হয়ে আছেন নেতাকর্মী ও স্থানীয়রা। ওনার চাঁদপুরে আগমন উপলক্ষে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, চাঁদপুরের জনগণও প্রস্তুতি নিচ্ছে ওনার কথা শোনার জন্য। দুপুরে খোর্দখাল ও বিশ্বখাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে 370 জনকে ফ্যামিলি কার্ড প্রদান ও চাঁদপুর থেকে একযোগে 22 জেলার ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শেষ হয়েছে সব প্রস্তুতি, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। শেষে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। একটা ফ্রিডম দিন তো। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। দীর্ঘ 22 বছর পর আজ চাঁদপুর কুমিল্লা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে দুই জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। নিয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। প্রথমেই চলে যাচ্ছি চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী শরীফ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে, জানাবেন। অতসী, দীর্ঘ 22 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন এবং তার আগমনকে ঘিরে কিন্তু চাঁদপুরের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা এখন রয়েছি আজকে যিনি যে খাল খনন করবেন, বিশ্ব খাল। আজকে তিনি বাসভবন থেকে সকাল বেলায় বের হয়ে পথিমধ্যে বেলা 11:30 তিনি একটি পথসভা করবেন কুমিল্লা বরুড়া এলাকায়। এরপর তিনি চাঁদপুরের উবারুক যে খাল রয়েছে, খদ্দর খাল, সেটি উদ্বোধন করবেন। সেটি উদ্বোধন শেষে কিন্তু তিনি দুপুরে এই যে এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এই বিশ্ব খাল উদ্বোধন করবেন খনন কাজের। এরপর তিনি দুপুরের পর চাঁদপুর কলেজ মাঠে একটি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সেখানে তিনি
বক্তৃতা দিবেন। এরপর কিন্তু সাংগঠনিক একটি সভা রয়েছে বিকেলে চাঁদপুর ক্লাবে। এরপর তিনি এই সাংগঠনিক সভা শেষ করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। আমরা দেখেছি তার যে অনুষ্ঠান স্থল, সেখানে কিন্তু সকাল থেকে নেতাকর্মীরা আসছেন এবং নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তাদের মাঝে উৎসাহ কাজ করছে। তারা বলছেন যে চাঁদপুর একটি নদী ভাঙ্গন প্রবণ এলাকা। এটি চাঁদপুরে যে নদী রক্ষা বাঁধ, নদীর তীর রক্ষা বাঁধ, স্থায়ী বাঁধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও চাঁদপুরের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করবেন। তো এই আশায় বুক বেঁধে আছেন চাঁদপুরবাসী। তো এই ছিল প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাব কুমিল্লাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন, জানাবেন আমাদের। শরীফ, আপনি যেটা বলছেন, আসলে আজ কুমিল্লাবাসী অনেক উচ্ছ্বসিত এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি মোড়ে আমরা দেখেছি আসলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস। সেদিক থেকে দাওয়াতকালীন থেকে শুরু করে পুরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের প্রধানমন্ত্রীকে আহ্বান, হাততালি দিয়ে আসলে শুভেচ্ছা জানানোর জন্য তারা আসলে প্রস্তুত। এবং আমাদেরকে যে তথ্য দিয়েছে, প্রায় যে মাঠে রয়েছে দীর্ঘ 25 বছর পর বগুড়া উপজেলার যে লক্ষ্মীপুর ইউনিয়নের আজকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এখানকার যারা স্থানীয় বিএনপির যারা রয়েছেন এবং যারা মন্ত্রী এবং এমপি যারা, তারা সকলে মিলে আমাদের তথ্য দিচ্ছেন 50,000 উপর অধিক এখানে এই মাঠে জনসমাগম গড়বে। সেদিক থেকে যদি বলি, মঞ্চ প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকলে আসলে অপেক্ষায় আছেন কখন প্রধানমন্ত্রী আসবে। কুমিল্লাবাসীর আসলে অনেকগুলো দাবি রয়েছে। সেই দাবিগুলোর মধ্যে বড় দাবি হচ্ছে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য তারা এখানে তুলে ধরবেন, এবং সেই সাথে কুমিল্লা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কুমিল্লা সরাসরি ট্রেন এবং আন্তর্জাতিক বিমানবন্দর সহকারে আসলে অনেকগুলো দাবি আজ কুমিল্লাবাসী প্রধানমন্ত্রী কিছু করবেন। সকলে আশ্বাস, প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস আজকে পাবেন তারা। এবং সুন্দরভাবে আমরা দেখছি 4 স্তরের যে নিরাপত্তা বেষ্টিত রয়েছে এখানে, বিশেষ করে সেনাবাহিনী, SSF, পুলিশ, বিজিবি সকল স্তরের নিরাপত্তা এখানে বিদ্যমান। এবং আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার জন্য নিরাপত্তা চাদরে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা আজ নিরাপত্তা চাদর আসলে বেষ্টিত রয়েছে। এবং সেদিক থেকে যদি বলি, ঢাকা চট্টগ্রাম এই মহাসড়কের আজ যেখানে পথসভা হতে যাচ্ছে বরুড়ার লক্ষ্মীপুর ইউনিয়নে, সেই ইউনিয়ন আমরা দেখেছি মানুষের মাঝে উচ্ছ্বাস, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস। দীর্ঘ 25 বছর পর কুমিল্লায় বরুড়া উপজেলায় আজ আসছেন কোন প্রধানমন্ত্রী, এবং সেই প্রধানমন্ত্রীর যে আগমনে আমি দেখেছি কুমিল্লাবাসী যে অধীর আগ্রহী আছেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আছে এখান থেকে পাবেন। এবং সেই দিক থেকে কুমিল্লা, ঢাকা চট্টগ্রাম রেল স্টেশন, কৃষি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিমানবন্দর সহকারে আসলে অনেকগুলো দাবি রয়েছে প্রধানমন্ত্রীর কাছে। যদিও বলছেন যে প্রধানমন্ত্রী একটা করে দাবি তারা কুমিল্লাবাসী তার আশ্বস্ত করবেন, সেদিক থেকে কুমিল্লাবাসী আর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। এবং কুমিল্লাবাসীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে হাজার হাজার যে আসলে নেতাকর্মী রয়েছেন তারা আজ তাকে অভিনন্দন জানাবেন এবং বলছেন যে প্রধানমন্ত্রীর আগমনকে শুভেচ্ছার মাধ্যমে তারা, যেহেতু পথসভা কুমিল্লাতে, সে পথসভা আসলে অভ্যর্থনা করতে সকলে প্রস্তুত। আসলে সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার স্বাদ রবে আসলে রয়েছে এবং প্রধানমন্ত্রীকে আগমন বরণ করে নেওয়ার জন্য সকলে প্রস্তুত। এই ছিল কুমিল্লা থেকে প্রধানমন্ত্রীর আগমন নিয়ে সর্বশেষ। অতসী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ধীরে ধীরে বদলে যাচ্ছে রাজধানীর সড়কগুলোর চিত্র। সড়ক আইন মানতে শুরু করছে মানুষ। চালকেরা বলছেন রাজধানীর সড়কে আরো আগে এআই ট্রাফিক ব্যবস্থা চালু হলে ভালো হতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন সড়কে এআই প্রযুক্তি চালু হওয়ার পর থেকে মানুষের মাঝে বেড়েছে আইন মানার প্রবণতা। এদিকে গত কয়েকদিনে আইন অমান্য করায় ডিজিটাল প্রক্রিয়ায় 500 মামলা দেয়া হয়েছে। সড়কে সিগন্যাল বাতি আছে, তবে মানছে না কেউ। রাজধানীর সড়কের দীর্ঘদিনের চিত্র ছিল এটি, আর সেই সিগন্যাল নিয়ন্ত্রণ করত ট্রাফিক পুলিশ। কয়েকদিন আগে রাজধানীর সড়কে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ট্রাফিক ব্যবস্থা, আর এতেই সড়কে ফিরতে শুরু করেছে শৃঙ্খলা। সড়কের লাল নীল বাতি মেনেই চলাচল করছে যানবাহনের চালকেরা। রাজধানীতে চলাচলকারী যানবাহনের চালকেরা বলছেন সড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর পর থেকে সিগন্যালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। নিয়ম মানার কারণে প্রত্যেকটা গাড়ি সুন্দরভাবে যেতে পারতেছে। আর আগে খুব বেশি ঝামেলা হইতো, ওই পুলিশের ঝামেলা করতে। এখন আমরাও সচেতন আছি,
পুলিশেরও কষ্ট কম হইতেছে, সবারই সুবিধা। এটার সুবিধা হচ্ছে সবচেয়ে ভালো হয়েছে যে আপনার সঙ্গে সঙ্গে এটা টাইম মেনটেন করে চলতেছে। এখন আগে সিগন্যালে ধরেন আমি যেতে চাইলে আবার অন্য দিক দিয়ে আরেকদিন চলে আসতো, আমি বাধার সম্মুখীন হতাম, এটা নিয়ে ঝামেলা হতো। এই সিস্টেমটা খুবই ভালো হয়েছে, এটা আমার মনে হয় আরও আগে করলে আরও বেশি বেটার হইতো। আশা করি আস্তে আস্তে মানুষের আইন নিয়ম শৃঙ্খলার ভিতরে আসবে এবং আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, সড়কে এআই প্রযুক্তি চালু হওয়ার পর থেকে সাধারণ মানুষের মাঝে বেড়েছে আইন মানার প্রবণতা। এআই মামলা হওয়ার পর থেকে ওনারা যারা জানে তারা যথেষ্ট পরিমাণে সচেতন এবং ইউলো বাতি জ্বালার সাথে সাথে দেন নট রেড সিগন্যাল, ইউলোতে তারা থেমে যাচ্ছে, ফল স্টপ। আগে তো আমাদের অ্যানালগ সিস্টেমে চালাতাম, হাতে সিগন্যাল দিয়ে আটকাতাম, হাতে সিগন্যাল দিয়ে ছাড়তাম। এখন ডিজিটাল সিগন্যাল প্রতিস্থাপন হওয়ার পরে মানুষ অনেকটা, অর্থাৎ 95% পজিটিভ, কারণ তারা সিগন্যালটা লাল বাতি জ্বলার সাথে সাথেই তারা ওই দাগের ওখানে থামে যায়। ধীরে ধীরে রাজধানীর সব সড়কেই এ প্রযুক্তি চালু হবে বলেও জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। 24 ঘন্টায় হামা উপসর্গে আরো 12 জনের মৃত্যু হয়েছে, তবে চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে মারা গেছে আরও 12 শিশু। 2 মাসে এ সংখ্যা 450 ছাড়িয়ে গেল। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর চাপও। শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নিতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, হামের চিকিৎসায় সরকারের কোনো গাফিলতি নেই। জানান, বর্তমানে হামের চেয়ে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ওনারা বলেছেন যে হামের চেয়ে বেশি এখন নিউমোনিয়া চলছে। এই নিউমোনিয়াটা কিন্তু করোনার আগেও দেখা দিয়েছিল। গ্যাবি, ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা নিজেরা বলেছে, পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে এত বিশাল একটা জনসংখ্যার জন্য এত তড়িৎ গতিতে এত প্রচুর ভ্যাকসিন আর কোনো দেশ জোগাড় করতে পারেনি, যেটা আমরা করেছি। মন্ত্রী বলেন, মা ও শিশুর শরীরে পুষ্টির অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে। মায়েদের শরীরে পুষ্টির অভাব, বাচ্চারা পুষ্টি নিতে পারে না, ব্রেস্ট ফিডিং কম হচ্ছে, মানে সিজারিয়ান বাচ্চাদের মায়ের শাল দুধ খাওয়ানো হচ্ছে না, বিভিন্ন কারণে বাচ্চারা পুষ্টি নিয়ে গ্রোথ করতে পারছে না, যেটার জন্য হাম বেশি আক্রমণ করছে। আপনার এই বাচ্চাদেরকে প্রত্যেক বছরে 2 বার করে ভিটামিন এ দেওয়ার কথা। 2024-এ লাস্ট দেওয়া হয়েছে একবার, 2025-এ কোনো ভিটামিন এ ক্যাম্পেনিং হয় নাই, একটা মানে মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো। চিকিৎসা সরঞ্জাম ঘাটতিতে গেল 2 সরকারের ব্যর্থতা রয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। বিগত 2টা সরকারের ব্যর্থতা, একটা ভেন্টিলেটর ছিল না। আমরা এই পর্যন্ত 30-এর উপরে ভেন্টিলেটর বিভিন্ন হসপিটালে দিয়েছি, আরও 12টা দিব ভেন্টিলেটর আগামী মঙ্গলবার দিন 12:30টার সময়। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। রাজধানী ঢাকায় ফুটপাত আসলে কার? জনসাধারণের নাকি দখলদারদের? হাঁটার জন্য তৈরি ফুটপাত এখন কোথাও হকারের দোকান, কোথাও পার্কিং, আবার কোথাও ভাঙাচোরা ও খোঁড়াখুড়ির কারণে পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। গুলিস্তান থেকে মতিঝিল কিংবা মিরপুর 10 নগরীর প্রায় সব ব্যস্ত এলাকাতেই একই চিত্র। নগর পরিকল্পনাবিদদের দাবি, রাজধানীর প্রায় 80% ফুটপাতই হকার ও ভাসমান ব্যবসায়ীদের দখলে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে যেন নিরুপায় আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী ঘুরে ফুটপাত দখল আর দুর্ভোগের বাস্তবতা নিয়ে ইউসুফ ভুইয়ার বিশেষ রিপোর্ট। আমি এখন রয়েছি রাজধানীর গুলিস্তান এলাকায়। আমার পেছনে যেটি দেখছেন সেটি জনসাধারণের চলাচল করার ফুটপাত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আসলে কি এই ফুটপাত জনসাধারণের নাকি অন্য কারো? ফুটপাত এই নামে যে রাজধানীতে কিছু রয়েছে তাই খোঁজার চেষ্টা। এখানে রাস্তার মালিকানা কার তা বোঝা দায়। কাগজে কলমে ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য হলেও বাস্তবে এটি হকার আর প্রভাবশালী সিন্ডিকেটের দখলে। শুধু ফুটপাত নয়, সড়কের অর্ধেকও দখলে নিয়েছে ভাসমান ব্যবসায়ীরা। একদিন দুদিন নয়, বছরের পর বছর চলছে ঠিক একইভাবে।
গুলিস্তানের ঠিক পাশেই দেশের বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল। প্রতিদিন লাখো মানুষের চলাচল এই এলাকায়। তবে এখানেও একই চিত্র, ফুটপাতের দোকান, যানবাহন আর নির্মাণ সামগ্রীর দখলে হাঁটার জায়গা। মতিঝিল থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মিরপুর 1। এখানের পরিস্থিতি আরো ভয়াবহ। শুধু ফুটপাত নয়, রীতিমতো রাস্তা দখল করে বসেছে বিশাল কাঁচা বাজার। দেখে মনে হবে কোনো সড়কই নেই এখানে। আর রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মিরপুর 10। এখানের ফুটপাত যেন বিশাল শপিং মল। সাধারণ পথচারীদের প্রশ্ন, ফুটপাত তাহলে কার? ফুটপাতটা মেইনলি তো সাধারণ মানুষের, কিন্তু দোকানদার দখলের পরে মানুষ হাঁটতে পারছে না। ফুটপাত যখন আটকে থাকে, জ্যাম হয়। কিভাবে ব্যবসা করতেছে এটা আসলে সরকারি বা রাজনৈতিক দলের নেতা বা পুলিশ প্রশাসন, এটা তারাই ভালো জানে। পথচারীদের এমন অভিযোগে আবেগী উত্তর হকার ও ভাসমান ব্যবসায়ীদের। আমরা তো এই দেশের নাগরিক, কর্মস্থল এক একজনে এক এক কর্মস্থলে কর্ম করে খাইতে হয়। অবৈধ তো মনে করেন জায়গাটা তো বিআইপি রোড, অবৈধ কথা ঠিক আছে। আমরা কই যাবো অল্প পয়সার ব্যবসা বাণিজ্য? গরিব মানুষ গেলে চলে খায়। বিভিন্ন জরিপে দেখা যায় রাজধানীর প্রায় 450 কিলোমিটার ফুটপাতের 80% বেশি দখলে, যার কারণে সৃষ্টি হচ্ছে অতিরিক্ত যানজট। নগর পরিকল্পনাবিদদের মতে ফুটপাতের বড় অংশই এখন ব্যবহারের অনুপযোগী, যার জন্য দায়ী সিটি কর্পোরেশন। আসলে সিটি কর্পোরেশন তো ফুটপাত তৈরি করছে হকারদের জন্য, এটাই বলতে হবে। কারণ আছে এমন কোনো ফুটপাত, মানে মেজর কোনো ফুটপাত নাই যেখানে মানুষের মানে পেডিস্ট্রিয়ানের আপনার ডিমান্ড রয়েছে, বাট সেখানে হকার কিন্তু দেখা 50-60% নিয়ে নিচ্ছে। তার মানে ফুটপাতটা তৈরি করছে হকারদের জন্য, পথচারীর জন্য তৈরি করছে না। সিটি কর্পোরেশনের সেই পুরনো উত্তর, আমরা চিন্তা করেছিলাম যে তাদের একটা নিয়মের মধ্যে নিয়ে আসা, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, এবং সেই শৃঙ্খলাটা আনতে যে কিছুটা তো কষ্ট হচ্ছে বা অসুবিধা হচ্ছে, অনেক জায়গায় মানছে না, তো সে জায়গায় মানছে না, এগুলো মানার ব্যবস্থা করতে হবে। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উঠলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিচ্ছে মানবিকতার দোহাই। আসলে এই ফুটপাতগুলো বানানো হয়েছে পথচারী চলাচলের জন্য। এখন হয়তো দেখা যাচ্ছে যে অতি বাস্তবতায় এর কিছু একটা অংশ হয়তো হকারদেরকে ব্যবহারের জন্য দিতে হচ্ছে। ফুটপাত নগরের মানুষের নিরাপদ চলাচলের অধিকার নিশ্চিত করার কথা, কিন্তু বাস্তবে রাজধানীর অধিকাংশ ফুটপাত এখন দখল, বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার প্রতীক। এখন প্রশ্ন একটাই, ঢাকার ফুটপাত কি আবারও সাধারণ মানুষের জন্য ফিরিয়ে আনা সম্ভব? ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে দশকের পর দশক অস্বস্তির কারণ হয়েছে ফারাক্কা। এই বিতর্কিত ব্যারাজের জন্য পদ্মায় পানি প্রবাহ কমে বহু নদীর মৃত্যু হচ্ছে। জীবন জীবিকা, জীব বৈচিত্র্যের ক্ষতি সহ বহুমাত্রিক নেতিবাচক প্রভাব পড়েছে উত্তর ও দক্ষিণাঞ্চলের পরিবেশে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর রাজশাহীর গোদাগাড়িতে এই হলো পদ্মার বর্তমান চেহারা। গবেষণার তথ্য বলছে ফারাক্কা ব্যারেজ চালুর পর দেশের প্রধান এ নদীর পানি প্রবাহ কমে গেছে প্রায় 80%। প্রথমত ফারাক্কা বাঁধ করার ফলে স্বাভাবিক যে পানির প্রবাহ সেটা তো বিঘ্নিত হয়েছে, এবং পদ্মা নদীর সাথে যে কানেক্টেড যে নদীগুলো আছে তার সাথে যে জীবন জীবিকা এবং মাছের যে বৈচিত্র্য, অ্যাকোয়াটিক বায়োডাইভার্সিটি আমরা যেটা বলছি, সেটা ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি সংকটে পদ্মার যে শাখা নদীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি বড়াল। পদ্মা থেকে রাজশাহী, নাটোর হয়ে এর গতিপথ যমুনা পর্যন্ত। উৎসমুখ থেকে কিছুটা এগুলো দেখা যায় বড়াল নদী শুকিয়ে মরে গেছে। পদ্মায় পানির প্রবাহ কমে অস্তিত্ব সংকটে পড়েছে কুষ্টিয়ার গড়াই নদীও। অর্ধ শতাব্দীতে আমূল বদলে গেছে পদ্মা আর গড়াই। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো 10টি শাখা নদী। পদ্মা নদীর পানি যদি আমরা যথাযথ ওয়েতে না পাই এবং এই চুক্তি যদি না হয়, তাহলে হয়তো পদ্মাতে আমরা যে পানির প্রাপ্য ইতিপূর্বে পেতাম সেটা শুকনো মৌসুমের সময় হয়তো পাবো না। আমরা লিন পিরিয়ডে আমরা তাহলে পদ্মার পানি যদি না পাই, সেটা তো একটা ডিজাস্টারাস সিনারিও তৈরি হবে কৃষিকাজে, এবং সার্বিক আমরা ইউজে যেই পানিটা ইউজ করি সেই ইউজগুলো আমরা পানি লিন পিরিয়ডে একদমই পানি পাওয়া যাবে না। পদ্মা নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের বড় দুশ্চিন্তা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে। দেশের সবচেয়ে বড় এই প্রকল্প পদ্মা নদীর পানির উপর নির্ভরশীল। 60-এর দশকে এ সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়। ফারাক্কায় পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে এই সেচ প্রকল্প বন্ধ রাখতে হয়েছে বিভিন্ন সময়ে। 2024 সালে কিন্তু নদীতে কিন্তু পানি আমাদের যে পাম্পের ডিজাইন লেভেল 3.96 মিটার ছিল, তারও নিচে চলে গিয়ে 3.65 মিটার চলে গেছিল। তো ওই 24 সালে কিন্তু আমরা কিন্তু আমাদের পাম্পগুলো অপারেট করতে পারি নাই। 1975 সালে পদ্মার উজানে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের 18 কিলোমিটার ভেতরে গঙ্গায় নির্মিত হয়েছে ফারাক্কা ব্যারেজ। গবেষকরা বলছেন চালুর পর থেকেই বাংলাদেশে পদ্মা ও এর শাখা নদীগুলোর সংকট শুরু হয়েছে। এটা ফারাক্কারই প্রভাব, এবং
ফারাক্কার প্রভাবের ফলেও আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যে ড্রিল সে জায়গাতেও একটু আমাদের সীমাবদ্ধতা অথবা দুর্বলতা আছে। এই পদ্মায় প্রতিনিয়ত মনে করেন রাজশাহী সিটি কর্পোরেশনের দূষণ পানিগুলি এবং নোংরা আবর্জনা সব কিছু এই পদ্মাতে, পদ্মার সেই প্রাণ নেই। গঙ্গা পদ্মা অববাহিকায় বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে বিস্তীর্ণ এলাকায় জীবন জীবিকায় এবং সুন্দরবনের জীববৈচিত্র্য পর্যন্ত ফারাক্কার বহুমাত্রিক প্রভাব রয়েছে, ফলে দুদেশেই এর বিরোধিতা আছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। রাজস্ব আয় বাড়াতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নতুন ও বর্ধিত করারোপের একাধিক প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবার করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও নিত্যপণ্যের উপর উৎসে কর দ্বিগুণ করার প্রস্তাব করেছে এনবিআর। বিশ্লেষকরা বলছেন এতে নতুন করে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা রয়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। বিগত কয়েক বছর ধরেই বাজেটে সরকারের কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এবার এই লক্ষ্য অর্জনে রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর বাড়ানোর পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন প্রস্তাব অনুযায়ী চাল, ডাল, ভোজ্য তেল, ফল, গম, আলু, পেঁয়াজ ও রসুন সহ অন্তত 28টি কৃষি ও খাদ্যপণ্যের স্থানীয় সরবরাহের উপর উৎসে করের হার বর্তমান 0.50% থেকে বাড়িয়ে 1% করা হতে পারে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনবিআর এর বৈঠকে কর সংক্রান্ত বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। আগামী বাজেটে সম্পদ কর চালুরও পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশার উপর প্রথমবারের মতো অগ্রিম আয়কর আরোপের চিন্তাও করা হচ্ছে। নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের করের চাপ কমানো এবং করমুক্ত আয়ের সীমা বর্তমানে 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে ধীরে ধীরে 4 লাখ টাকায় নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। এছাড়া ব্যাংকে জমা টাকার উপর আবগারি শুল্কের স্তর ও হারে ইতিবাচক পরিবর্তন আসছে। তবে এতে সুবিধা পাবেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আগে যেখানে 3 লাখ টাকার বেশি রাখলে আবগারি শুল্ক কেটে নেওয়া হতো, এটি বাড়িয়ে এখন 5 লাখ টাকা করা হয়েছে। সেক্ষেত্রে 5 লাখ টাকার বেশি রাখলে 500 টাকা আবগারি শুল্ক দিতে হবে। বিশ্লেষকরা বলছেন নতুন করে নিত্যপণ্যের উপর উৎসে কর বাড়ানো হলে তার সরাসরি প্রভাব পড়বে বাজার দরে, যা ক্রমবর্ধমান মূল্যস্ফীতিকে আরও উস্কে দেয়া সহ সাধারণ মানুষের জীবনমানের উপর প্রভাব ফেলবে। সরকার যে নিত্যপণ্য দ্রব্যের উপর যে উচ্চ কর বাড়াচ্ছে, এতে করে যেটা দেখা হবে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে, দিনে দিনে মানুষ দারিদ্র্য সীমা নিচে চলে যাবে। বাংলাদেশে যেভাবে মূল্যস্ফীতি বাড়ছে সে হারে কিন্তু মজুরি হার বাড়ছে না। সুতরাং সামনের দিনে সরকারের যে একটা লক্ষ্য রয়েছে যে আমি দরিদ্র মানুষের সংখ্যা কমাবো, আমি মূল্যস্ফীতি কমাবো, এটা থেকে সরকার ব্যর্থ হবে এই পলিসিতে। করের আওতা বাড়ানোর পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্তদের করের চাপ কমিয়ে ধনী শ্রেণী ও বিলাসী পণ্যের উপর করের হার বাড়ানোরও তাগিদ দেন তিনি। সুতরাং সামনের দিনে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ সকাল। চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় তারিন আক্তার ও তার শিশুকন্যা ইয়াসা নামে 2 জন নিহত হয়েছেন। গতরাতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি বিএমএ রেলগেট সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় স্বামী ও কন্যাকে নিয়ে মোটরসাইকেলে ভাটিয়ারি এলাকা থেকে ফেরার পথে তারিনের কোল থেকে তার কন্যা ইয়াসা হঠাৎ সড়কে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করতে মোটরসাইকেল থামাতে গিয়ে তা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তারিনকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ সময় কন্যা ইয়াসাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সে সঙ্গে আহত স্বামীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে হাওড়াঞ্চলের গুরুত্বপূর্ণ অলওয়েদার সড়ক। 1 কিলোমিটার সড়ক যে কোনো সময় নদীতে ভেঙে পড়তে পারে। স্থানীয়দের অভিযোগ, সময় মতো ব্যবস্থা না নেয় বাড়ছে ক্ষয়ক্ষতি। তবে দায় এড়াতে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে এলজিডি ও পানি উন্নয়ন বোর্ড। কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাঙালপাড়া থেকে নোয়াগাঁও পর্যন্ত দীর্ঘ অল ওয়েদার সড়কটি 7 বছর আগে 44 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করে এলজিডি। বর্তমানে প্রায় 13 কোটি টাকা ব্যয়ে চলছে সংস্কার কাজ। তবে এরই মধ্যে মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে বিলীনের মুখে পড়েছে প্রায় 1 কিলোমিটার সড়ক। এই সড়কের শেষ প্রান্তে মেঘনা নদীর ওপর 177 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রয়েছে 1000 মিটার দীর্ঘ সেতু। সেতুটি চালু হলে অষ্টগ্রামের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে। কিন্তু তার আগেই ভাঙনে হুমকির মুখে পড়েছে পুরো প্রকল্প। যে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতাম, চলাফেরা করতাম, এই রাস্তা ভাঙ্গিয়া চলে গেছে। এটা নিয়ে আমরা প্রশাসনকে অবগত করতেছি। এটা যদি আরো আগে থেকে পদক্ষেপ নেওয়া হইতো তাহলে আজকে আমাদের এত বড় ক্ষতি হইতো না। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ফসলি জমি। আতঙ্কে রয়েছে পাশের গ্রামের বাসিন্দারাও। তো 1500-1600 ক্ষেত জমি গেছে গা সর ফইরা, আমরা কি খাই? 1000 একর জমি গেছে গা, গ্রামবাসীর ঘরদুয়ার ভাঙে সম্পূর্ণ গেছে গা। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরেই নদীর গতিপথ পরিবর্তনের কারণে ভাঙন বাড়ছিল। শুরুতেই কার্যকর ব্যবস্থা নিলে এত বড় ক্ষতি হতো না। স্রোতে বিদ্যুতের খুঁটি করে নদীতে পড়ে গেছে। সরকার যদি এখনো সময় আছে, যদি আসে যদি রাস্তার পদক্ষেপ নেয়, এখনো রাস্তা টিকানো সম্ভব হবে। এলজিডির দাবি, নদী ভাঙন শুরুর পর থেকেই পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার অভিহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বন্যায় এই রোডের নদীর গতি পরিবর্তন হওয়াতে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা তো উপরে কাজ করি, আমাদের এলজিডি আর নদী শাসন ওইটাই তো ওরা দেখতে পারতো। এটা তো আমাদের তো এখানে কোনো ভূমিকা থাকে। নদী শাসন ওরা কোথায় ভাঙতেছে, কি হচ্ছে, এ তো ওদের সার্ভে করা দরকার না আগে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা এ বিষয়ে কোনো লিখিত মৌখিক তথ্য পায়নি। সময় মতো জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হতো বলে দাবি তাদের। আমাদের এলজিডি কিশোরগঞ্জ দপ্তর থেকে আমাদের একটি পত্র মারফত প্রয়োজনীয় জিও ব্যাগ ফেলার জন্য সহযোগিতা চেয়ে একটি পত্র প্রদান করা হয়। এ বিষয়ে আমি আমাদের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করেছি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত জরুরি ব্যবস্থা না নিলে শুধু সড়ক নয়, সেতু প্রকল্প সহ পাশের গ্রামও মেঘনার গর্ভে হারিয়ে যেতে পারে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তীব্র নদী ভাঙন আর ভঙ্গুর চোকাচোক ব্যবস্থার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের মানুষদের কাছে একসময় স্কুল ছিল অনেকটাই বিলাসিতা। দারিদ্র, অপুষ্টি আর বিদ্যালয় বিমুখতায় প্রাথমিক শিক্ষার চিত্র ছিল উদ্বেগজনক। তবে এখন সেই বাস্তবতা বদলাতে শুরু করেছে সরকারের মিড ডে মিল কর্মসূচির কারণে। বিদ্যালয়ে ফিরছে শিশুরা, বাড়ছে উপস্থিতি আর স্বস্তি ফিরেছে শিক্ষক অভিভাবকদের মাঝেও। খরস্রোতা যমুনা নদীর তীরবর্তী কৃষি নির্ভর উপজেলা সারিয়াকান্দি। নদীপাড়ের এই জনপদে জীবনের সংগ্রাম শুরু হয় ছোটবেলা থেকেই। অভাবের সংসারে অনেক শিশুর কাছেই পড়াশোনার চেয়ে খাবারের চিন্তাই ছিল বড়। কিন্তু গত বছরের 17 নভেম্বর থেকে শুরু হওয়া সরকারের মিড ডে মিল কর্মসূচি বদলে দিচ্ছে সেই চিত্র। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাকের বাস্তবায়নে উপজেলার 168টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 19,397 জন শিক্ষার্থী পাচ্ছে ডিম, দুধ, কলা ও রুটি। আর পুষ্টিকর খাবারের টানেই প্রতিদিন স্কুলমুখী হচ্ছে শিশুরা। বাইরে থেকে টিফিন কিনে খেতাম, এখন সরকার গাক থেকে আমাদের টিফিন দিচ্ছে, তো এটা খাই আমরা খুব মজা পাচ্ছি। আগে আমরা বাড়ি থেকে না খাই স্কুলে আসতাম, এখন আমাদেরকে না খেয়ে আসা লাগতো না। এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তাদের আশা, অন্তত সন্তানদের নিয়মিত স্কুলে রাখা এখন অনেকটাই সহজ হবে। আমার ছেলে এই টিফিন খাওয়ার লোভে
স্কুলে মিস করে না। উদ্যোগটা আমাদের খুব ভালো লেগেছে, আমাদের বাচ্চাদের জন্য ভালো, বাচ্চাদের শরীরের জন্য ভালো। শিক্ষকরা বলছেন আগে যেখানে উপস্থিতি ছিল ৭০ থেকে ৮০%, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৭%। অনেক সময় বরাদ্দের খাবারও কম পড়ে যায়। এই কর্মসূচির কারণে বাড়ছে শিক্ষার্থীদের অংশগ্রহণ, ফিরেছে শ্রেণীকক্ষে প্রাণ চাঞ্চল্য। উপস্থিতি এত বেড়ে গেছে যে এখন সরকার যেটা 90% আমাদের টিফিন দেয় সেটা তো আমরা হিমশিম খাচ্ছি। আগে তো খুবই কম আসতো, 86%, 82%, 84%, কিন্তু এই মিড ডে মিল দেওয়ার পর ৬০-৬২ জন বাচ্চা আমার প্রতিদিন আসতেছে। সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগ শুধু সারিয়াকান্দি নয়, সারা দেশে বিস্তৃত করা গেলে প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। পুষ্টি সমৃদ্ধ মানসম্মত খাবার খাচ্ছে, যার ফলে তারা যেমন বিদ্যালয়ে আসার প্রতি আগ্রহী হচ্ছে, পাশাপাশি তাদের পুষ্টিগুণে গুণান্বিত হওয়ার কারণে তারা শ্রেণীকক্ষে বেশি সাড়া দিচ্ছে। বর্তমানে দেশের ৬২ জেলার ১৬৫ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে এই কর্মসূচি। এর আওতায় প্রায় ১৯,৪১৯টি বিদ্যালয়ের ৩১ লাখের বেশি শিক্ষার্থী পাচ্ছে পুষ্টিকর খাবারের সুবিধা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। মারা গেছেন প্রবীণ ব্যাংকার ও সমাজসেবক শেখ আসাদুল্লাহ। শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যাংকিং খাতে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন শেখ আসাদুল্লাহ। অবসরের পর নিজ এলাকা সাতক্ষীরায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে রেখেছেন অনন্য অবদান। তার মৃত্যুতে শোকাহত সেখানকার মানুষ। কর্ণফুলী গ্রুপের সিনিয়র ম্যানেজার এবং আইটি ও এমআইএস বিভাগের প্রধান শেখ আসিফউদ্দৌলার পিতা অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম শেখ আসাদুল্লাহ মারা গেছেন। শুক্রবার সকাল ৯টা ৩৮ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘ কর্মজীবনে দেশের ব্যাংকিং খাতে সততা, দক্ষতা ও মানবিকতার জন্য ছিলেন পরিচিত। একজন প্রজ্ঞাবান ও সৎকর্মকর্তা হিসেবেও ছিলেন সমাদৃত। আমরা আমার নানাকে হারিয়েছি। আমাদের নানা আমাদের কাছে এই পরিবারের বটবৃক্ষের সমান ছিলেন। যিনি মারা গেছেন তিনি আমাদের দাদুর বয়স হন। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার দাদুকে মাফ করে দেন। উনি ছিলেন সবসময় ছোটদের স্নেহ করতেন এবং বড়দেরকে সম্মান করতেন। স্থানীয়রা বলছেন শেখ আসাদুল্লাহ শুধু ব্যাংকারই নয়, ছিলেন তাদের অভিভাবক। এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে রেখেছেন অবদান। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিশেষ করে আমাদের মসজিদ মাদ্রাসায় ওনার অনেক অবদান আছে। আমাদের সাথে উনি খুব শিশুসুলভ ব্যবহার করতেন। যদি আমাদের গার্জেন, উনি এই গ্রামের জন্য স্কুল করছে, স্কুলে অনেক অবদান আছে আমাদের এই যে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে। তারপরে গরিবদের, অনেক অসহায় গরিবদের সাহায্য করেছে উনি। আমাদের ঘরে সাহায্য করবে, টাকা দিয়ে ঢাকাতে আসবে। আমার বোন ছিল, আমার বোন খুব সেবা করত। এই সমাজসেবকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার গ্রামের বাড়িতে ভিড় করেন। শুক্রবার রাতে সাতক্ষীরার বাকাল ঈদগাহ মাঠে হয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়ার পর শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় কারিনা কায়সারকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। দেখছেন সংবাদ সকাল। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস।